হ্যালো এভরিওয়ান, আমি বাঁধন এক্সারসাইজ অ্যাপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে ক্লাসটা করব সেই ক্লাস হবে আইএলটিএস রাইটিং টেস্ট 1 এর উপর। আর টপিকটা হলো গিয়ে বার গ্রাফ বা বার চার্ট যেটাকে আমরা বলি সেটার উপর। তো বার চার্ট কিভাবে ইন্টারপ্রেট করতে হয়, কিভাবে ভেঙে ভেঙে আইডিয়া নিতে হয়, দেন ওটা কিভাবে ডিসক্রাইব করতে হয়, এই সম্পূর্ণ ধারণা আজকে থাকবে আমাদের এই ক্লাসে। চলুন শুরু করা যাক। আচ্ছা, বার গ্রাফ। বার গ্রাফ বা বার চার্ট জিনিসটা আসলে কি? বার গ্রাফ বা বার চার্টটা হলো গিয়ে কোনো কিছুর কোয়ান্টিটি বা ক্যাটাগরির অ্যামাউন্ট ডেসক্রাইব করার জন্য যে চার্টটা ইউজ করা হয় সেটা হলো বার চার্ট। বার চার্ট সহজ ভাষায় যদি আমি বলতে চাই, বাংলা কথায় যদি আমি বলি, তাহলে ন্যাচারালি বিল্ডিং এর পিলার যেরকম, বার চার্টটা হলো গিয়ে কাইন্ড অফ সেরকম। তো সেই পিলারের বা সেই ব্রিক্স গুলার হাইটের উপর ডিপেন্ড করে আমরা কোনো কিছু ক্যাটাগরি গুলা বা কোনো সাবজেক্টের অ্যামাউন্টের পরিমাণটা বা স্কেলটা আমরা জানতে পারি। সেই জিনিসগুলাই যখন একটা চার্টের মধ্যে সাজানো থাকে তখন সেটাকে বলা হয় বার চার্ট। বার চার্ট সত্যি বলতে যখন নাকি ভিজুয়ালাইজ করা হয় দেখতে খুবই সহজ, কারণ খুবই সুন্দরভাবে সেপারেটলি সেটা ডিসক্রাইব করা থাকে ভিজুয়ালি। যেমন ইনিশিয়ালি এখানে আমি দুইটা ছবি ইউজ করছি। আমার লেফট সাইডে যে ছবিটা আছে অ্যাক্টিভিটিস অ্যাট হোম, সেটাকে আমি বলতে পারি ভার্টিক্যাল বার গ্রাফ। আর যেটা আমার ডান সাইডে যেটা আছে সেটাকে আমি বলতে পারি হরাইজন্টাল বার গ্রাফ। তো লেফট সাইডের যে বার গ্রাফটা আছে, এখানে অ্যাক্টিভিটিস এট হোপের যে বার গ্রাফটা আছে, এখানে ইজিলি আপনারা দেখতে পারতেছেন যে প্রত্যেকটা পার্ট যেমন রিডিং, প্লেয়িং, বেকিং, ওয়াশিং হ্যান্ডস, প্রত্যেকটা অ্যাক্টিভিটি একটা ব্লক বা পিলারের মতো করে সাজানো আছে। তো দেখে খুব সহজেই যে কেউ আইডেন্টিফাই করে বলতে পারবে, আচ্ছা রিডিং এর পরিমাণ খুব কম, প্লেয়িং এর পরিমাণটা সবচেয়ে বেশি। তো এইভাবে খুব সহজে আইডেন্টিফাই করা যায় ভিজুয়ালাইজ ভাবে, খুবই ইজি বার গ্রাফটা ক্রাইটেরিয়া গুলা ক্যাটাগরি গুলা আইডেন্টিফাই করা। তো আমরা আজকে রাইটিং টাস্ক 1-এ কিভাবে বার গ্রাফের কোশ্চেন গুলো আসে, কিভাবে সেগুলো অ্যান্সার করতে হয়, এই নিয়ে ডিসকাস করব। তো ফার্স্ট আমরা শুরু করি একটা বার গ্রাফের বা চার্টের ডাইসেকশন নিয়ে। একটা বার গ্রাফ বা চার্টে বা একটা কোশ্চেনে ন্যাচারালি কি আসে সেগুলো নিয়ে। ফার্স্ট যখন আমার একটা কোশ্চেন আসবে, কোশ্চেনে আমার থাকবে একটা আহ, এর আগে আমরা দেখাইছি যে ডেসক্রাইব আ চার্ট বা একটা চার্টের টপিকের উপর একটা কোশ্চেন লেখা। দেন থাকে আমার মেইন চার্টটা, যেমন স্লাইডের মধ্যে ডেসক্রাইব করা বা ভিজুয়ালাইজ করা একটা চার্ট আছে। আপনারা যদি এই চার্টের দিকে তাকান তাহলে এখানে আমি কয়েকটা পার্ট আপনাদের দেখাইতে পারবো। ন্যাচারালি এই জিনিসগুলো আমরা ছোটবেলায় অনেক করছি। যেমন গ্রাফের মধ্যে যখন আমরা আঁকাইতাম, এক্স অক্ষ ওয়াই অক্ষ বলে একটা ব্যাপার ছিল, যেটাকে আমরা ইংলিশে বলি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসটা হলো গিয়ে ভার্টিক্যাল, মানে লম্বভাবে যেটা আছে, এই যে এই পার্টটা, এটাকে বলে ওয়াই অ্যাক্সিস। আর নিচের এই পার্টটাকে বলে এক্স অ্যাক্সিস। এটা থাকে আনুভূমিকভাবে। আচ্ছা, ওয়াই অ্যাক্সিসে ন্যাচারালি যে কোনো কিছুর পরিমাণটা উল্লেখ করা থাকে ডিপেন্ডস অন গ্রাফের উপর। এখানে বার গ্রাফটা ভার্টিক্যাল বলে আমরা ভার্টিক্যাল সাইডটা যে আছে ওয়াই অ্যাক্সিসটা, সেখানে আমরা দেখতে পারতেছি যে কোনো কিছুর পরিমাণটা দেওয়া। যেমন এই গ্রাফটা যদি আমরা দেখি, এখানে বলা হচ্ছে লেজার সেন্টার ইউজার্স। এখানে লেজার সেন্টার ইউজার্সদের একটা কাউন্ট দেওয়া আছে। তো ভার্টিক্যাল ভাবে, লম্ব ভাবে ওয়াই অ্যাক্সিসে যদি আমরা দেখি, এটা হলো আমাদের ওয়াই অ্যাক্সিস। এটা যদি দিকে যদি আমরা দেখি, এখানে দেওয়া আছে পরিমাণ, যেমন 20, 40, 60, 80 এভাবে পরিমাণ। আর এক্স অ্যাক্সিস, নিচে যে অ্যাক্সিসটা আছে সেখানে দেওয়া আছে টাইম অনুযায়ী, মান্থ, জানুয়ারি মাসে পরিমাণ কত, ফেব্রুয়ারি মাসে পরিমাণ কত, মার্চ মাসে পরিমাণ কত, এপ্রিল মাসে পরিমাণ কত। এই হলো আমার দুইটা অ্যাক্সিস। দেন আছে এই যে ব্লক বা পিলারটা, এই যে পিলারগুলা, এইগুলা কাদের ইন্ডিকেট করতেছে? এগুলো যাদের ইন্ডিকেট করতেছে তাদেরকে বলা হয় লেজেন্ড। দেখেন নীল কালারটা কাকে ইন্ডিকেট করতেছে? মেল। এই যে নীল কালার দিয়ে আলাদা করে মেল লেখা আছে, এই যে অরেঞ্জ কালারটা ইন্ডিকেট করতেছে ফিমেলকে।
অরেঞ্জ কালার দিয়ে আলাদা করে ফিমেল লেখা আছে। এই জিনিসটাকে বলা হয় লেজেন্ড অথবা কি। আমি তো যখন নাকি একটা বার গ্রাফ আর্ট করব বা একটা বার গ্রাফ যখন আমি সাজাবো, তখন তো আমি প্রত্যেক জায়গায় যা লিখতে পারবো না যে মেল ফিমেল বা এরকম আরো হাজারো ক্রাইটেরিয়া থাকতে পারে। প্রত্যেক জায়গায় তো এইভাবে যদি আমি লিখতে যাই জাস্ট আমার ক্যাপিটাল লেটার গুলাতে বা আমার যে ব্লক লেটার গুলো আছে সেগুলা দিয়ে যদি লিখতে যাই, তাহলে খুবই হযবরল একটা ব্যাপার হবে। ওইগুলা ছাড়া জাস্ট যদি আপনি চিন্তা করেন যে এই কালার গুলা ইন্ডিকেটর দিয়ে খুবই ইজিলি কিন্তু আমি এখানে মেজার করতে পারতেছি কোনটা মেইলের পরিমাণ দেওয়া, কোনটা ফিমেলের পরিমাণ দেওয়া, কোনটা বেশি কোনটা কম। তো এই হলো গিয়ে একটা আহ বার গ্রাফকে যদি আমি ডাইসেকশন করি বা যদি বলতে চাই সহজ ভাষায় কি কি পার্ট একটা বার গ্রাফের মধ্যে থাকে, সেটাই এখানে দেখানো। আচ্ছা, নেক্সটে এখন আমরা ট্রাই করব একটা কোশ্চেন দেখার, যে কোশ্চেন ন্যাচারালি ক্যামব্রিজ কিভাবে কোশ্চেন করে, আর সেই কোশ্চেনের উপর বেস করে একটা আইডিয়াল অ্যান্সার কিভাবে দেওয়া যেতে পারে। আমি বলতেছি না আপনি এই অ্যান্সারটা দেখে একদম সবগুলার অ্যান্সার করে ফেলতে পারবেন, বাট একটা প্রিলিমিনারি ধারণা কি কি ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে আপনি একটা প্রিলিমিনারি ভাবে একটা বার গ্রাফ সলিউশন করতে পারেন, সলভ করতে পারেন। ওকে, দেন আমরা একটা কোশ্চেনে যাই। এই হলো আমার একটা স্যাম্পল কোশ্চেন। এখানে যে কোশ্চেনটা আছে, ন্যাচারালি ক্যামব্রিজ বলেন বা ব্রিটিশ কাউন্সিল বলেন, এরা এই সিস্টেমটাকেই, এই ক্রাইটেরিয়াটাকেই, এই ওয়েটাকেই ফলো করে। যেমন এখানে কোশ্চেনটা আছে, দ্য চার্ট gives information on the percentage of women going into higher education in 5 countries for the years 1980 and 2015। তো এখানে বলছে যে 5টা ডিফারেন্ট কান্ট্রির ফিমেল স্টুডেন্ট যারা আছে তারা কতজন হায়ার এডুকেশনের দিকে মুভ করছে, সেটার একটা ডাটা এখানে দেওয়া আছে। এখানে দেখেন আপনি 1980 সাল এবং 2015 সালের ডাটা আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে। এইখানে আমি যদি প্রিভিয়াসলি একটা বার গ্রাফ কিভাবে ডাইসেকশন করতে হয় ওইভাবে যদি ডাইসেক্ট করি, আবার এখানে দেখাই, এটা হলো আমার ওয়াই অ্যাক্সিস। এখানে আমার পরিমাণ দেওয়া আছে যে আমার যে ক্রাইটেরিয়া বা ক্যাটাগরিগুলো আছে সেগুলা কত পার্সেন্ট পর্যন্ত একটা স্কেল দেওয়া আছে। দেন ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসে আছে আমার কান্ট্রিগুলা, যেমন ইউকে, ইউএস, অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া আর ফ্রান্স। 5টা কান্ট্রির ক্যাটাগরি, এই 5টা কান্ট্রির উপর ডিপেন্ড করে আমার ক্রাইটেরিয়া বা ডাটাগুলো দেওয়া আছে। তো এই ডাটাগুলো, এই দেশগুলোর নাম আমার নিচে দেওয়া। দেন ভিজুয়ালাইজ ভাবে তো আপনি দেখতেছেনই 1980 আর 2015 ডাটাগুলা কিভাবে সাজানো আছে। এই হলো ডাইসেকশন। এই যে আপনার লেজেন্ড বা কি, আপনি কিভাবে বুঝবেন কোন কালার দিয়ে কোন সাল ইন্ডিকেট করতেছে সেটা। এই হলো আমার ডাইসেকশন। এখন যদি আমি ফার্দার বলতে চাই এইটা আমি কিভাবে সলভ করব, ন্যাচারালি রাইটিংটা স্কোয়ানের ক্ষেত্রে আমি একটা জেনারেল আইডিয়া বলছিলাম যে কিভাবে তাদের বডি স্ট্রাকচারটা হয়। ন্যাচারালি 4টা প্যারাগ্রাফে হয়, 4টা প্যারাগ্রাফ বা 5টা প্যারাগ্রাফ হইতে পারে। তো এই চারটা চারটা বা 5টা প্যারাগ্রাফ যাই হোক, এর মধ্যে 2টা প্যারাগ্রাফ ফিক্স। সেটা হলো গিয়ে ইন্ট্রোডাকশন আর হলো ওভারভিউ, যেটা শুরুতেই লেখা থাকে। দেন হলো গিয়ে আমরা বডি প্যারাগ্রাফ লিখতে পারি, সেটা আমরা 2টাও লিখতে পারি, 3টাও লিখতে পারি, ডিপেন্ডস অন কোশ্চেন আর আমরা কিভাবে সাজিয়ে লিখতে চাইতেছি সেটার উপর। এখন আমরা দেখি এই কোশ্চেনটা বা এই গ্রাফটা কিভাবে সলভ করা যায়। ইনিশিয়ালি আমরা সলভ করার চেষ্টা করব আমাদের ইন্ট্রোডাকশন পার্ট আর ওভারভিউ পার্টটা, দেন আমরা যাব বডি প্যারাগ্রাফে। আচ্ছা, এই হলো আমাদের স্যাম্পল অ্যান্সার। স্যাম্পল অ্যান্সার গুলা আমি জাস্ট পার্ট পার্ট করে আলাদা করে দিছি এখানে, যে আমাদের ইন্ট্রোডাকশনটা কেমন হবে, ওভারঅলটা কেমন হবে সেইভাবে। আচ্ছা, ফার্স্ট যাই আমি ইন্ট্রোডাকশন পার্টে। ইন্ট্রোডাকশনের একটা সহজ বিষয় কি, রাইটিং টাস্ক 1-এ সুন্দর করে জাস্ট প্যারাফ্রেজ করে দেওয়া কোশ্চেনটাকে। যেমন দেখেন আগের কোশ্চেনটা, দ্য চার্ট গিভস ইনফরমেশন অন দ্য পার্সেন্টেজ অফ ওমেন ব্লা ব্লা ব্লা, কান্ট্রিজ দেওয়া আছে কয়টা কান্ট্রিজের উপর, কোন কোন সালের উপর, এটসেট্রা। আমি যখন সেটাকে প্যারাফ্রেজ করছি
খুব বেশি জিনিস কিন্তু চেঞ্জ করিনি। যেমন শুরুতে আমার ছিল দ্য চার্ট, সেইখানে আমি কি ইউজ করলাম? দ্য বার চার্ট। ফিক্স করে, আইডেন্টিফাই করে, ইন্ডিকেট করে দিলাম যে আমার যে চার্টটা দেওয়া আছে সেটা যেন তেন কোনো চার্ট না, সেটা হলো আমার বার চার্ট। দেন আমি কি উল্লেখ করছি? মেইন টপিকটা, যে আমার এই কোশ্চেনটা এই কি নিয়ে আলোচনা করতে যাচ্ছে। কোশ্চেনে ছিল তখন কোশ্চেনে তখন ছিল ফিমেল স্কুল লিভার্স গোয়িং টু হায়ার এডুকেশন, মানে ফিমেল স্টুডেন্টরা হায়ার এডুকেশন কতজন নিচ্ছে সেটাই এখানে উল্লেখ করা, যে ফিমেল স্কুল লিভার্স হু পারসুড হায়ার এডুকেশন। আমি কিন্তু খুব বেশি চেঞ্জ করিনি। আমার যে এখানে কোশ্চেনটা ছিল, কোশ্চেনে কিন্তু উল্লেখ ছিল ওমেন গোয়িং ইনটু হায়ার এডুকেশন। তো আমি জাস্ট এই ওমেন গোয়িং ইনটু হায়ার এডুকেশনটাকে প্যারাফ্রেজ করে লিখছি ফিমেল পারসুড হায়ার এডুকেশন। তারপর বাকি জিনিস যা আছে সেটা সেরকমই কাইন্ড অফ। ইন 5 কান্ট্রিজ, এটাকে লিখছি আমি ইন 5 ডিফারেন্ট কান্ট্রিজ, জাস্ট ডিফারেন্ট ওয়ার্ডটাকে অ্যাড করে দিচ্ছি। আর দেন হলো গিয়ে টাইমের কথা উল্লেখ ছিল এইভাবে, ফর দ্য ইয়ার্স 1980 অ্যান্ড 2015, সেটাকে আমি লিখছি ইন 1980 অ্যান্ড 2050। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন, খুব বেশি জিনিস কিন্তু চেঞ্জ করতে হয় না, বাট এই চেঞ্জটা ম্যান্ডেটরি। এই ছোট ছোট চেঞ্জগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার প্যারাফ্রেসিং হইলো না। এখন আপনি দেখে মনে করতে পারেন, হ্যাঁ এখানে তো আহামরি খুব বেশি বেশি জিনিস চেঞ্জ করে নাই, কিছু অ্যাড করে নাই। এই যে মাইনর যে জিনিসগুলো যে চেঞ্জ করা হয়েছে, এই ছোট ছোট জিনিস চেঞ্জ করার কারণে এই জিনিসটা প্যারাফ্রেস হয়ে গেছে, অন্যভাবে ঘুরিয়ে বলা হয়ে গেছে। তো এই জিনিসগুলাই খেয়াল রাখতে হবে। এই সহজ জিনিসটাকেই বলা হয় প্যারাফ্রেসিং। আর এই ছোট একটা জিনিস করলে পরেই আপনার ইনিশিয়াল ইন্ট্রোডাকশনের কাজ শেষ। দেন আমরা যাব ওভারভিউ বা ওভারঅল, যেটাকে বলে মেইন কথা সামারি। এই যে আমার কোশ্চেনটা আছে বা চার্টটা যে আছে, এখানে কি চেঞ্জ হয়েছে না হয়েছে সম্পূর্ণ জিনিসটাকে আমি 1 লাইন বা 2 লাইনের মধ্যে ডেসক্রাইব করব। তো সেটা যদি আমি ডেসক্রাইব করতে যাই 1 লাইন বা 2 লাইনের মধ্যে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে জিনিসটা সামারাইজ করে আনতে হবে, প্রিসাইজ করতে হবে। একদম শর্ট করে মেইন যে ফিচার বা ট্রেন্ডগুলো আছে সেগুলাকে তুলে আনতে হবে। তো এখানে আমি তাই করছি। ওভারঅলের জন্য এখানে আমি কয়েকটা কোশ্চেন ফিক্স করে দিচ্ছি, আপনি যদি এই কোশ্চেনগুলো অ্যান্সার করেন তাহলে কিন্তু আপনার ওভারঅল কমপ্লিট। যেমন ইনিশিয়ালি আছে, হোয়াট ইজ দ্য মোস্ট অবভিয়াস ওভারঅল ট্রেন্ড? টোটাল চার্টটার উপর কোন ট্রেন্ডটা ফলো করা হয়েছে? ট্রেন্ড বলতে এখানে কি বোঝানো হয়েছে? যে পুরো চার্টে সবার কি পরিমাণ বাড়ছে, নাকি সবার পরিমাণ কমছে, নাকি তারা স্টেবল থেকে গেছে। এই জিনিসটা সবার উপর কি প্রভাবটা পড়ছে সেটাকেই বলা হয় ওভারঅল ট্রেন্ড। তো এই জিনিসটাকে আমার মেনলি উল্লেখ করতে হবে, যেহেতু আমি ফুল একটা চার্টের উপর ডেসক্রিপশন লিখতেছি। তো আমার তো অবশ্যই ফুল চার্টে কি চেঞ্জ আসছে না আসছে সেটাকে 1 লাইনের মধ্যে লিখতেই হবে। তো এর জন্যই আমার ফার্স্ট কোশ্চেনটাই হলো ওভারঅল ট্রেন্ডে কি চেঞ্জ আছে বা কি চেঞ্জ হচ্ছে। এর মধ্যে ইনক্লুডেড হলো জেনারেল ইনক্রিজ বা জেনারেল ডিক্রিজ, অথবা স্টেবিলিটি বা কনসিস্টেন্সি যেটাকে বলে, এইটা। দেন আমার যে সেকেন্ড কোশ্চেন সেটা হলো, হোয়াট আর দ্য মোস্ট 2 or 3 মোস্ট সিগনিফিকেন্ট অর স্ট্রাইকিং ফিচার্স? সিগনিফিকেন্ট অর স্ট্রাইকিং ফিচার্স দিয়ে আপনি কি বুঝতেছেন? এইটা দিয়ে ন্যাচারালি বোঝানো হচ্ছে যে কোন জিনিসগুলা, এই যে আপনি বারের দিকে তাকায় আছেন, কোন জিনিসগুলো আপনার আগে চোখে লাগতেছে, কোন জিনিসগুলো আপনার মনে হইতেছে যে আদার্স যে চেঞ্জেস সেটা থেকে একটু অ্যাবনর্মাল। তো এখানে যদি আপনি তাকান, দেখেন আমার কাছে শুরুতে যেটা চোখে লাগছে, অস্ট্রেলিয়া 1980 সাল এবং 2015 সালের যে ভ্যালু, দুইটাই সেম। আরেকটা জিনিস আমার চোখে লাগছে, সেটা হলো সাউথ কোরিয়ার যে মানটা, 1980 সালে যে ফিমেল স্টুডেন্টদের হায়ার এডুকেশনের যে চাহিদাটা, সেটা কিন্তু সবচেয়ে লোয়েস্ট। দেখেন এই রেঞ্জে আর কেউ নাই। সাউথ কোরিয়া 1980 সালে সবচেয়ে লোয়েস্ট। ইভেন 2015 সালে সবশেষেও এই সাউথ কোরিয়ায় কিন্তু সবচেয়ে লোয়েস্ট। তার মানে আমি বলতে পারি ওভার দ্য পিরিয়ড 1980 সাল বা 2015 সাল, এই 35 বছরের মধ্যে যাই চেঞ্জ হোক না কেন, সাউথ কোরিয়া সবসময় কমই ছিল।
আর আরেকটা জিনিস হলো এই 1980 সাল এবং 2015 সালের মধ্যে অস্ট্রেলিয়া ছিল সবসময় কনস্ট্যান্ট। এই দুটো জিনিস আমি আমার চোখে ইনিশিয়ালি পড়ছে। দেন ওভারঅল সবার ক্ষেত্রে যদি চিন্তা করি, আরেকটা মজার জিনিস আছে। এই দেখেন, 1980 সাল থেকে 2015 সালে ইউকের পরিমাণে বাড়ছে। সেম গোস টু ইউএসএ। অস্ট্রেলিয়া ডিফারেন্ট, এখানে তার কোনো চেঞ্জ হয় নাই, শুরুতে যা ছিল তাই। সাউথ কোরিয়া যদিও সবচেয়ে লোয়েস্ট ছিল, বাট সেম, তারও কিন্তু ইনক্রিজ হয়েছে। ফ্রান্সের খুবই স্লাইড বা খুবই অল্প পরিমাণে ইনক্রিজ, তারপরেও কিন্তু ইনক্রিজ হয়েছে। তার মানে সোজা বাংলা কথায় যদি আমি সবার জন্য বলতে চাই, এখানে 5 জনের ডাটা দেওয়া আছে, 5 জনের মধ্যে 4 জন আমাকে বলতেছে যে আমরা শুরুতে কম ছিলাম, পরবর্তীতে বাড়ছি। তার মানে ওভারঅল ট্রেন্ড যেটা আমি বলতে পারি, যে ওভার দ্য পিরিয়ড সবার পরিমাণ বা স্কেল যেটা আছে সেটা বাড়ছে। এটা আমার ওভারঅল ট্রেন্ড সবার জন্য। আর আরেকটা যেটা বলছিলাম, 2 or 3 স্ট্রাইকিং ফিচার বা সিগনিফিকেন্ট ফিচার, সেটাতে আমার চোখে দুইটা জিনিস লাগছে। এক, যে অস্ট্রেলিয়া কনস্ট্যান্ট, যে সে সে শুরুতে যা ছিল পরবর্তীতেও তাই। সেকেন্ডলি হলো গিয়ে এই যে সাউথ কোরিয়া, সাউথ কোরিয়ার শুরুতেও কম ছিল, এট দ্য এন্ড তখনও সে কম। ইভেন ওভারঅল সব ক্ষেত্রে সবার সাথে তুলনা করলেও সাউথ কোরিয়া সব থেকে কম। তো আমার ক্ষেত্রে এই জিনিসগুলো চোখে পড়ছে। আপনি যদি মনে করেন যে না, এগুলার বাইরেও আপনার কোনো একটা জিনিস চোখে পড়তেছে, আপনি কিন্তু চাইলে সেই ফিচারটাকে অ্যাড করতে পারেন। বাট অবশ্যই সেটা কি হতে হবে? ইউনিক। ওভারঅল সবার মতো একটা একটা জিনিস কিন্তু আপনি লিখতে পারেন না যে হ্যাঁ, ইউকে বেড়ে গেছে, ইউকে বেড়ে অনেক বাড়ছে, আর সাউথ ফ্রান্স ফ্রান্স একটু বাড়ছে। ভাই, এটা কিন্তু স্পেশাল ফিচার আমার কাছে মনে হয়নি। বা আপনি যখন 2 লাইনের মধ্যে একটা সামারি লিখতে যাবেন, আপনি কিন্তু সবার কথা ইন্ডিভিজুয়ালি উল্লেখ করতে পারবেন না। হয় আপনার সবার কথা অ্যাট স্ট্রেচ 1 লাইনের মধ্যে শেষ দিয়ে দিতে হবে, আর স্পেশাল ফিচারগুলোকে আলাদা করে লিখতে হবে। আদারওয়াইজ আপনি কোনোভাবেই এটাকে সামারাইজ করার কোনো ওয়ে পাবেন না। আর ওভারঅল বা ওভারভিউ এর জন্য কিন্তু আপনার ফিক্স, আপনি সর্বোচ্চ 2 কি 3 লাইন, আমি মনে করি 2 লাইনের মধ্যে লেখা বেটার। ইভেন 2 লাইন যখন লিখবেন, ওইটাও যেন কোনো একটা কম্পাউন্ড অথবা কমপ্লেক্স সেন্টেন্স হয়, দেখতে খুবই সুন্দর লাগে। ইভেন এটার ক্ষেত্রে মার্কিং অনেক ভালো হয়। আচ্ছা, তো এই আমি এখন ওভারঅলটা দেখি কিভাবে লিখছি। ওভারঅলের শুরুতে ওভারঅল লিখতে হবে। এখন পর্যন্ত যতগুলা ক্লাস নিছি প্রত্যেকটাতে আমি রিমাইন্ড করে দিছি, আবারও রিমাইন্ড করে দিলাম। তো এখন দেখি ওভারঅলটা কিভাবে লেখা হয়েছে। Overall, it is clear that the percentage of women entering higher education increased in all countries over the given period. তার মানে বলতে গেলে, ওই যে বললাম 5টা কান্ট্রির মধ্যে 4টা কান্ট্রিতে আমি দেখতেছি বাড়তেছে, তার মানে আমি সোজাসুজি বলে দিলাম আরে সবাই বাড়ছে। যে ইনক্রিজড ইন অল কান্ট্রিজ ওভার দ্য গিভেন পিরিয়ড, এটা হলো আমার ওভারঅল ট্রেন্ড। ওভারঅল সবার পরিমাণ বাড়ছে। দেন এখন আসবো আমি আমার সেকেন্ড কোশ্চেনে, যে আমার স্ট্রাইকিং বা সিগনিফিকেন্ট ফিচারটা কি। সেটা হলো গিয়ে ওই যে আমি যেটা বলছিলাম অস্ট্রেলিয়ার ব্যাপারটা দেখেন। অস্ট্রেলিয়া কনসিস্টেন্টলি হ্যাড দ্য হাইয়েস্ট প্রপোর্শন। অস্ট্রেলিয়া শুরুতেই এবং লাস্টে কন্টিনিউয়াসলি কনসিস্টেন্সি মেনটেন করে, সে শুরুতেও যা ছিল লাস্টেও তাই হয়েছে। এটা হলো তার ব্যাপার। সেকেন্ডলি, সাউথ কোরিয়ার যে ব্যাপারটা বললাম, যে সাউথ কোরিয়া যতই বাড়ুক না কেন নিজের সাথে তুলনা করে, সাউথ কোরিয়া রিমেইন দ্য লোয়েস্ট থ্রু আউট দ্য ইয়ার্স। যে এই 35 বছরে যতই চেঞ্জ হোক না কেন, অন্য কান্ট্রির সাথে যখন আমি তুলনা করতে গেছি, সাউথ কোরিয়া অলওয়েজ লোয়েস্টেই ছিল। এখানে থার্ড একটা কোশ্চেন ওভারঅল এর জন্য অ্যাড করা আছে, এটা একটু দেখি। ইজ দেয়ার এ কি কম্পারিজন অর কন্ট্রাস্ট বিটুইন ক্যাটাগরিজ অর টাইম পিরিয়ডস? এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা হলো গিয়ে, ধরেন এরকম সাউথ কোরিয়ার ব্যাপারটা হয়তো ইন্ডিকেটিভ ছিল না, তখন হয়তোবা আপনি আরেকটা ইন্ডিকেশন আনতে পারতেন। এরকম দেখেন, এই যে ইউএস এর ব্যাপারটা, ইউএসএ কিন্তু এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড অস্ট্রেলিয়ার যে লেভেলটা আছে সেটাকে পিক করতে পারছে বা ধরতে পারছে, সেটা কিন্তু সে রিচ করতে পারছে। ঠিক আছে? তো এইটা একটা কোয়ালিটিস হইতে পারতো, এইটা আপনি উল্লেখ করতে পারতেন। আমি এইটা উল্লেখ করি নাই একটা কারণেই, আমার কাছে মনে হয়েছে 2 লাইনের মধ্যে যদি আমি উল্লেখ করতে যাই, তাহলে আমার কাছে এই সাউথ কোরিয়া, এই অস্ট্রেলিয়া, আর এই ওভারঅল ট্রেন্ড,
এই তিনটা জিনিসই আমি সর্বোচ্চ 2 লাইনের মধ্যে লিখতে পারবো, এর বেশি আমার পক্ষে লেখা সম্ভব না। তো এইরকম ফিচার যদি না থাকতো, আপনি চাইলে খুঁজে খুঁজে আরেকটা ফিচার কিন্তু বের করে আনতে পারতেন। এই হলো আমার ওভারঅল ট্রেন্ড। ওভারঅল ট্রেন্ড যদি আমি একবার, বা ওভারভিউটা যদি আমি একবার ফিনিশ করে ফেলি বা আইডিয়া করে ফেলি, দেন আমার কাছে মনে হয় না বডি প্যারাগ্রাফটা লেখা খুব বেশি একটা টাফ ব্যাপার। বডি প্যারাগ্রাফের ক্ষেত্রে অনেকভাবে লেখা যায়। তো এইখানে আসলে ব্যাপারটা ডিপেন্ড করে কতটা সুন্দরভাবে তাদেরকে ক্যাটাগরাইজ করা যায়। যেমন এইখানে আমি বলছিলাম যে বডি প্যারাগ্রাফ আমি রাখবো দুইটা। দুইটা যদি রাখতে চাই তাহলে ইনিশিয়ালি এবং লাস্টলি আমি দুইভাবে লিখতে পারি। 19 সালের উপর ডিপেন্ড করে, 1980 সাল আর 2015-র উপর ডিপেন্ড করে। এখানে আরেকটা ভাবে কিন্তু লেখা যায় তো, কান্ট্রির উপর ডিপেন্ড করে। বাট কান্ট্রির উপর ডিপেন্ড করে যদি আমি লিখতে যাই, তাহলে আমার 5টা আলাদা প্যারা করা লাগতে পারে, বা 3টা আলাদা প্যারা করা লাগতে পারে। আর ওইটা ওইভাবে কি বলে ওইটাকে, খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্টও হইতো না। ঠিক আছে, যে ইউকে নিয়ে 2 লাইন, 1 লাইন লিখলাম, আবার ইউএসএ নিয়ে 1 লাইন লিখলাম, অস্ট্রেলিয়া নিয়ে 1 লাইন লিখলাম। ওইটা আসলে খুব বেশি ভাবে সিকোয়েন্স মেনটেন হয় না। তো সিকোয়েন্স মেনটেন করার ক্ষেত্রে আমার কাছে ইনিশিয়ালি মনে হয়েছে আহ, যত সহজে তাদের সেপারেট করা যায় সেভাবেই আসলে বডি প্যারাগ্রাফটা সাজানো উচিত। তো ইনিশিয়ালি আমার এখানে চোখে পড়ছে যে যদি আমি সাল হিসাবে যদি ডেসক্রাইব করতে যাই, তাহলে খুবই সহজে তাদের আমি সেপারেট করতে পারি। তো এখানে দুইটা সাল আছে, 1980 সাল, 2015 সাল। তো আমি আমার ফার্স্ট যে বডি প্যারাগ্রাফটা লিখছি সেটা হলো 1980 সাল। ইনিশিয়ালি সবগুলা কান্ট্রির ওমেন ওমেনের হায়ার এডুকেশনের ব্যাপারটা কি পর্যায়ে ছিল, দেন এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড 2015 সালে সেটা কোন পর্যায়ে কোন অবস্থায় গেছে। তো এখন আমরা বডি প্যারাগ্রাফে যাই। বডি প্যারাগ্রাফ ওয়ানে আমরা দেখি, আমি যেটা বলছিলাম যে সাল হিসাবে আমি আলাদা করবো তাদের, সিমিলারলি তাই করছি। তো এখানে ডেসক্রিপশনটা করছে এইভাবে, ইন 1980, 1980 সালে, 1980 সালে কি হয়েছে, ইউকের যে ইয়ং ওমেন তাদের হায়ার এডুকেশনের পরিমাণ ছিল 35%। এইখানে একটা ওয়ার্ড ইউজ করছি, অ্যারাউন্ড। এই জিনিসগুলো আমি কখন ইউজ করব, অ্যারাউন্ড, অ্যাপ্রক্সিমেটলি, এটা আমি পরবর্তীতে আসতেছি। আগে আমি বডিটা কিভাবে সাজাইছি এটাই আসি। ইন 1981 অ্যারাউন্ড 35% ছিল ইউকের পরিমাণ, যেটা পরবর্তীতে ইউএস এর পরিমাণের একটু নিচে ছিল। যেটা এখানে আমি গ্রাফে যাই, দেখবেন ক্লিয়ার হবে। দেখেন 1980 সালে এই যে ইউকের পরিমাণ, এই যে এখানে 40 আর 30-এর মাঝখানে, জিনিসটাকে অনেকটা বলা যায় অ্যারাউন্ড 35%। এটা হলো ইউকে। দেন ইউএস এরটা যদি আমি বলি, ইউএস এরটা অলমোস্ট 40-র কাছাকাছি। এটাকে আমি স্লাইটলি বেলো 40 বলতে পারি, বা বলতে পারি ডিরেক্ট অলমোস্ট 38 কি 39%, এইভাবেও আমি ইন্ডিকেট করতে পারি। দেন আরেকটা হলো গিয়ে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার শুরুতে কত, অলমোস্ট 60%। সাউথ কোরিয়ার শুরুতে কত, অলমোস্ট বা অ্যারাউন্ড 15%। আর হলো গিয়ে এই ফ্রান্স। এই ফ্রান্স একমাত্র ভিজুয়ালি আমার কাছে চোখে পড়তেছে যে সে একদম 50%-এর দাগের সাথে মিশে গেছে। তো এটা চাইলে আমি ডিরেক্ট 50%ও লিখে দিতে পারি। আমার কাছে যদি গ্রাফ দেখে মনে হয় যে না, স্লাইটলি 50-র আশেপাশে, তখন আমি চাইলে একটা ইন্ডিকেটিভ ওয়ার্ড ইউজ করে দিতে পারি যে আমি শিওর না 50% কিনা, বাট 50%-এর কাছাকাছি। তো আপনাদেরকে যে মানগুলো আমি বললাম, ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া, ফ্রান্স, এই মানগুলাকেই আমি জাস্ট ঘুরায় লিখছি। কিভাবে লিখছি একটু দেখেন, যে অ্যারাউন্ড 35% ছিল ইউকেতে, আর ইউএসএ ছিল স্লাইটলি বেলো 40%। যেটা বললাম যে এটা আমি 38%ও লিখতে পারতাম, অ্যাপ্রক্সিমেট বা অ্যারাউন্ড 38%। বাট ওটা না লিখে আমি লিখছি স্লাইটলি বেলো 40%, 40%-এর সামান্য একটু নিচে। দেন ইন কন্ট্রাস্ট, বিপরীতভাবে কি, ইন দ্য ফিগার অস্ট্রেলিয়া ওয়াজ দ্য হাইয়েস্ট। অ্যাজ আমরা জানি অস্ট্রেলিয়া পিক পজিশন ধরে আছে 1980 সালে। ইভেন সেটা ছিল অ্যাপ্রক্সিমেটলি 58%। এই যে দেখেন, এখানে আমরা লিখতে পারতাম না স্লাইট লেভেলও 60%, লিখিনি, কারণ রিপিটেটিভ একটা ওয়ার্ড চলে আসে, রিপিটেটিভ মানে একঘেয়েমি একটা ব্যাপার চলে আসে। এর জন্য আবার ঘুরে লিখছি অ্যাপ্রক্সিমেটলি 58%।
দেন ফ্রান্সেরটা বলা হয়েছে যে ফ্রান্সেরটা ক্লোজলি উইথ অ্যাবাউট 50%। 50%-এর কাছাকাছি। আপনাকে যে ব্যাপারটা বললাম আপনাদের, যে আমি চাইলে ডিরেক্ট এটাকে 50%ও ডিরেক্ট লিখে দিতে পারতাম, কারণ আমার ভিজুয়ালি মনে হচ্ছে যে ওরা 50%-এর অবস্থাতেই আছে। বাট আমি যদি রিস্ক না নেই, রিস্ক না নেওয়ার ক্ষেত্রে অন্যভাবে আমি চাইলে লিখে নিতে পারি যে অ্যারাউন্ড 50%। ওরা এটাই তাই করছে, যে আমার যে অ্যান্সারটা আছে, অ্যান্সারে আমি এইভাবেই সাজিয়েছি যে অ্যারাউন্ড 50%। দেন সাউথ কোরিয়ার যে মানটা আছে, দেখেন এখানে উল্লেখ করছে হোয়ার এজ সাউথ কোরিয়া হ্যাড বাই ফার দ্য লোয়েস্ট প্রপোর্শন। যে সাউথ কোরিয়ার 1980 সালের কথা যদি আমি চিন্তা করি, তাহলে সাউথ কোরিয়ার মান সবচেয়ে কম কত, অ্যারাউন্ড 50%, 15%। দেখেন তাই লেখা, whereas South Korea had far the lowest proportion, with only around 15% of female students continuing their studies. আপনারা হয়তো ইনিশিয়ালি একটা বডি প্যারাগ্রাফ বুঝছেন। এই একটা বডি প্যারাগ্রাফ যদি আপনারা বোঝেন, সেকেন্ড বডি প্যারাগ্রাফ আপনাদের জন্য কিছুই না। আমি আবারও সেকেন্ড বডি প্যারাগ্রাফে রিপিট করব সিস্টেমগুলো। কাইন্ডলি আবার একটু কনসেন্ট্রেশন দিবেন, তাহলে আপনাদের জন্যই ভালো হবে। আচ্ছা, সেকেন্ডলি আবার আসি আমি। সেকেন্ড সালটা সালটা কত, 2015। 2015 ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাহলে সেখানে কি কি চেঞ্জ হয়েছে একটু দেখি। দ্য পার্সেন্টেজ অফ ফিমেল স্কুল লিভার্স এন্টারিং হায়ার এডুকেশন হ্যাড রাইজেন সিগনিফিকেন্টলি ইন অল কান্ট্রিজ। ওভারঅল ট্রেন্ডের কথাটা মনে আছে? ওভারঅল ট্রেন্ডে কি বলছিলাম, যে ওভার দ্য পিরিয়ড সবার পরিমাণ বাড়ছে, 2015-তে যায় সবার পরিমাণই বাড়ছে। সেম জিনিসটা যখন নাকি আমি 2015 নিয়ে বডি প্যারাগ্রাফে ডেসক্রাইব করতে আসলাম, তখন আমি প্রথম লাইনটাই আমার এটা দেখেন, যে 2015 সালে যখন নাকি সবগুলো স্কুলের মান বা কলেজের ইউনিভার্সিটির মান যখন আমি দেখাইতে যাচ্ছি, তখন দেখাচ্ছি যে সবগুলা কান্ট্রির ক্ষেত্রেই সেটা বাড়ছে, had risen significantly in all countries. Then আমি তো জানি বডি প্যারাগ্রাফে আমি সাল, পার্সেন্টেজ, অ্যামাউন্ট, মানে নাম্বার, সাল, এগুলো সবই লিখতে পারবো। দেন তাহলে আমি আবার বডি প্যারাগ্রাফ ওয়ানের মতো এখন কি করব, যে তাদের পজিশনটা কই সেই পজিশনগুলো ডিরেক্টলি ইন্ডিকেট করব। আচ্ছা, এখন দেখি এইখানে ইউকের ক্ষেত্রে 2015 সালে অলমোস্ট 55%, ইউএস এর ক্ষেত্রে অলমোস্ট 58%, অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও সেম। এই যে সাউথ কোরিয়ার ক্ষেত্রে আমি বলতে পারি ডিরেক্ট 30% বা অলমোস্ট 30%। আর ইসের ক্ষেত্রে, ফ্রান্সের ক্ষেত্রে জাস্ট অ্যাভভ 50%, সেটাও বলতে পারি, বা অ্যারাউন্ড 53 অর 54% বা 55, যাই বলেন, চোখে আপনার ভিজুয়ালাইজে যা মনে হয় অ্যাপ্রক্সিমেট ওইটা আমি ধরে নিতে পারি। আচ্ছা, এই মানগুলা দেখে নিলাম। এখন আমি সেটা জাস্ট সুন্দর করে উল্লেখ করব। The figures for the UK and the USA climbed to about 55% and 58% respectively. আচ্ছা, ইউকে এবং ইউএস এর ক্ষেত্রে যেটা বললাম, যে অলমোস্ট 55% অথবা 58%। দেন ফ্রান্সের ক্ষেত্রে সেটা কি, মডারেটলি রাইজ করছে। সেটা মডারেটলি রাইজ মানে কি, অল্প পরিমাণে বাড়া। আগে ছিল 1980 সালে 50%, সেটা একটু বেড়ে অলমোস্ট কত হয়েছে, 55%। সেটাই এখানে উল্লেখ করা, যে 55% হয়েছে। হোয়াইল, যেখানে অস্ট্রেলিয়ার যে প্রপোর্শন সেইটা কনস্ট্যান্টলি রয়ে গেছে এট জাস্ট আন্ডার 60%। আমি টার্মগুলো নিয়ে পরবর্তীতে আসতেছি। এট জাস্ট আন্ডার 60%, মানে 60%-এর কাছাকাছি। মেন জিনিস হলো গিয়ে সে স্টেবল রয়ে গেছে, কনসিস্টেন্ট রয়ে গেছে। আর মোস্ট নোটিসেবল জিনিসটা হলো গিয়ে যে সাউথ কোরিয়ার পরিমাণ বাড়ছে, ঠিক আছে, সেটা কি পরিমাণ বাড়ছে, ডাবল, অলমোস্ট ডাবল। এইখানে ছিল, এখানে দেখেন অলমোস্ট 15%, এখানে হয়ে গেছে অলমোস্ট 30%। তো এখানে আমি খুব সুন্দর করে লিখতে পারি, এইখানে আমার 2 গুণ পরিমাণ খুব আরামসে বেড়ে গেছে। অ্যারাউন্ড, ডিরেক্টলি না, অ্যারাউন্ড, বা আমি একটা ধারণা নিতে পারি যে 2 গুণ পরিমাণ বেড়ে গেছে। তো এটাই আপনার উপর ডিপেন্ড করে আপনি আসলে কিভাবে লিখবেন। এখানে আপনি চাইলে পরে বলতে পারতেন যে 2 গুণ পরিমাণ না বেড়ে 15% পরিমাণ বাড়ছে।
তারপর ইউকে এর ক্ষেত্রে আমি বলতে পারতাম যে 35 থেকে কত হয়েছে, 55, অ্যারাউন্ড 20% বাড়ছে। আপনি চাইলে অনেকভাবে ঘুরে লিখতে পারেন। মেন কথা হলো আপনি সবগুলা ফিচারকে সুন্দরভাবে আলাদা করে ডেসক্রাইব করতে পারতেছেন কিনা, সেটাই হলো কথা। এখন এখানে কিছু ওয়ার্ড দেখাবো যে জিনিসগুলো আমি ইউজ করছি, আহ, যেমন স্লাইটলি বেলো, ইন্ডিকেটিভ ওয়ার্ড এগুলা, অ্যাপ্রক্সিমেট, অ্যারাউন্ড, দেন ক্লোজলি উইথ অ্যাবাউট, অ্যারাউন্ড এগেইন, দেন হলো গিয়ে রাইজেন সিগনিফিকেন্টলি, ক্লাইম্বড টু অ্যাবাউট, দেন হলো গিয়ে মডারেট রাইজ, রেট ডাবল টু, রিমেন্ড স্টেবল এট জাস্ট আন্ডার 60%। এই জিনিসগুলা কিন্তু আমি নিজের মতো করে ইউজ করছি, ইভেন ট্রাই করছি যাতে রিপিট না হয়। এগুলো রিপিট এড়ানোর জন্য আপনাকে এই ওয়ার্ডগুলোর একটু প্র্যাকটিস করতে হবে, এই ওয়ার্ডগুলো দিয়ে আসলে কোনটা দিয়ে কি বোঝায়, কি অর্থ, এই জিনিসগুলো একটু বুঝতে হবে, জানতে হবে, দেন আপনি নিজে থেকে এগুলো ইউজ করতে পারবেন। এগুলো আহামরি কোনো জিনিস না। আর প্রপার লিঙ্কিং ওয়ার্ড এগুলাতে ইউজ করতেই হবে। আমি ওই কথাগুলোতে বারবার যাব না, আমি প্রত্যেকটা ক্লাসেই এগুলা বলছি। দেন ওই জিনিসগুলো নিয়ে আমি ফার্দার আলোচনা করবো না এরকম। মেন ক্লাসগুলোতে যখন আমরা যাব আপনারা ইজিলি জানতে পারবেন, বুঝতে পারবেন। জানা বোঝায় কি, আপনারা নিজেরাই অভ্যস্ত হয়ে যাবেন মানে এগুলো ইউজ করতে করতে, সত্যি বলতে। তো এই টার্মগুলো একটু আধটু জেনে নেওয়া, জানলে পরে আমি মনে করি যে এরকম বডি প্যারাগ্রাফ লেখা খুব একটা টাফ বিষয় না। তো এই হলো ব্যাপারটা ছিল। আপনি যদি ইন্টারপ্রেট করতে পারেন, মানে ভাঙতে পারেন গ্রাফটাকে, কি কি চেঞ্জ সেগুলো আইডেন্টিফাই করতে পারেন ডাটাগুলা, দেন আপনার কাছে এগুলা ডেসক্রাইব করা খুব একটা বেশি টাফ বিষয় হবে না। দেন আপনি যদি প্যারাফ্রেজ করার পর ওভারভিউ বা ওভারঅল সামারিতে যদি আপনি মেন ফিচারগুলা আইডেন্টিফাই একবার করে ফেলতে পারেন, দেন আমি মনে করি যে কাইন্ড অফ, মানে বলতে গেলে, মানে অন্যান্য প্যারার উপর ডিপেন্ড না করে বলতে গেলে যে কাইন্ড অফ ব্লাইন্ডলি লিখে ফেলা যায়। যে আমি দেখতেছি, আচ্ছা গ্রাফে এই মান, আচ্ছা লাইন আমি লিখে ফেলতেছি। বাট মেইন ফিচারগুলো যখন বের করতে হয় ওগুলো কিন্তু একটু থিঙ্কিং করতে হয়, একটু আইডিয়া নিতে হয়, আচ্ছা আমি এই ফিচারটা ইউজ করব নাকি ওই ফিচারটা ইউজ করব, কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, কোন জিনিসটা বেশি চোখে লাগতেছে, কোন জিনিসটা আমার স্কোর বুস্টার হিসেবে কাজ করতে পারে। তো এই ছিল একটা কোশ্চেন, স্যাম্পল অ্যান্সার। দেন এইখানে একটা ছোট একটা জিনিস ইউজ করছি, ওই যে যেগুলা বললাম, যে আসলে কোন জিনিসগুলাকে ইনক্রিজ ডিক্রিজ এগুলা বলা যেতে পারে গ্রাফের উপর ডিপেন্ড করে। এই ছবিগুলো একটু দেখেন, নিচের দিকে নামতেছে ডিক্রিজ, একটু দাগ দেই, নিচের দিকে নামতেছে ডিক্রিজ, রিল্যাক্স নিচের দিকে নামতেছে সেটাকে বলতেছে গ্র্যাজুয়াল ডিক্রিজ, হুট করে নিচের দিকে নামছে র্যাপিড ডিক্রিজ, এইটাকে যদি আমি ইন্ডিকেট করি র্যাপিড ইনক্রিজ, এটাকে বলা হয় র্যাপিড চেঞ্জ বা ফ্লাকচুয়েশন, এটা গ্র্যাজুয়াল ইনক্রিজ, এটা রেগুলার ইনক্রিজ, আর এই যে কোনো পরিবর্তন হয় নাই সেটা হলো স্টেডিনেস বা স্টেবিলিটি বা কনসিস্টেন্সি যাই বলেন। তো এই হলো কিছু ইন্ডিকেটিভ চিহ্ন। এই জিনিসটা বার গ্রাফের ক্ষেত্রে কিভাবে কাজ করে একটু দেখাই, মজা পাবেন। তাহলে লাইন গ্রাফের ক্ষেত্রে আপনার কাছে জিনিসটা দুধভাত মনে হবে। এই দেখেন, এটা কি, এটাকে আপনি কি বলবেন, র্যাপিড ইনক্রিজ নাকি গ্র্যাজুয়াল ইনক্রিজ? এইটাকে আপনি কি বলবেন, এইটাকে আপনি কি বলবেন, এইটাকে আপনি কি বলবেন, স্লাইড বলবেন না র্যাপিড বলবেন, কি বলবেন? আমি যে ছবিগুলো শেয়ার করছি এখানে, ওই ছবিগুলোর সাথে আপনি যদি এগুলা কম্পেয়ার করেন, দেন আপনি নিজে নিজে ডিসাইড করবেন যে আপনি এই যে ইন্ডিকেটিভ লাইনগুলো আছে, এই যে বাড়ছে, আমি যে লাইনগুলো বের করতে পারছি একটার সাথে আরেকটা তুলনা করে, সেটাকে আমি কি নাম দিতে পারি? সেটাকে কি আমি স্টেবল বলতে পারি, র্যাপিড ইনক্রিজ বলতে পারি, নাকি স্লাইড ইনক্রিজ বলতে পারি, মডারেট ইনক্রিজ বলতে পারি, কি বলতে পারি? এইটা আপনার ভিজুয়ালাইজের উপর আর এই টার্মগুলোর উপর ডিপেন্ড করে। ইটস আপ টু ইউ, আপনি আসলে মানে কিভাবে নিতেছেন জিনিসগুলোকে সেভাবে ডেসক্রাইব করা। তো এই ছিল আজকের ক্লাস, খুবই শর্ট একটা ক্লাস, বাট আমি চেষ্টা করছি খুবই শর্ট টাইমে, খুবই শর্ট জিনিসপত্র দিয়ে আহ, একটা বার গ্রাফ কিভাবে ইন্টারপ্রেট করতে হয়, কিভাবে সেটা খাতায় উপস্থাপন করতে হয়, এই জিনিসগুলা আপনাদের সাথে উপস্থাপন করানো, আপনাদের সাথে শেয়ার করা। খুব বেশি জিনিস আমি শেয়ার করিনি, যা আরো অনেক জিনিস আছে, যেমন ওই আপনাদের বললাম যে লিঙ্কিং ওয়ার্ড বা ইন্ডিকেটিভ ওয়ার্ড গুলো, যেগুলো যে জাস্ট বেলো, অ্যারাউন্ড, অ্যাপ্রক্সিমেট, এই ওয়ার্ড গুলো আমি আমার অন্যান্য ক্লাসে অনেকবার উল্লেখ করছি, আমি এগুলা বারবার রিপিট করতে চাচ্ছি না।
সো এই জন্য রিপিট করলাম না। আমার ক্লাসটাকে আমি কনসাইজ রাখার চেষ্টা করলাম, প্রিসাইজ রাখার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের এই এক্সারসাইজ অ্যাপের যে মাস্টার ক্লাসগুলো এইভাবেই কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আশা করি এটা থেকে আপনারা একটু ভালো পরিমাণে বেনিফিটেড হবেন। হোপফুলি আমরা আপনাদের ভালো কিছু দিতে পারবো। তো এই ছিল আপনাদের জন্য আজকের আয়োজন। আশা করি সবাই ভালো থাকবেন। নেক্সট মাস্টার ক্লাসের যে আপডেটগুলো আছে সেগুলা জানিয়ে দেওয়া হবে। আমাদের যে এক্সারসাইজ আপ পেজটা আছে, গ্রুপটা আছে, আপনারা ফলো দিয়ে রাখবেন, জয়েন করে রাখবেন। সেখানে আপনাদের ফার্দার আপডেট জানানো হবে অ্যান্ড আপনারা এই ফ্রি মাস্টার ক্লাসগুলো এনজয় করতে পারবেন। তো এই ছিল আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে দেখা হবে। আদাব।